সো এবার দেখি যে ডেডলক অ্যাভয়েড করার জন্য কী কী টেকনিক রয়েছে। এখানে একটা টেকনিক দেখব। তো ডেডলক অ্যাভয়েড কীভাবে করা যেতে পারে, তো এখানে মেন আইডিয়াটা হচ্ছে যে ডেডলক অ্যাভয়েডের জন্য একটা অ্যাডিশনাল ইনফরমেশান থাকতে হবে যে এই প্রসেস কোন কোন রিসোর্সকে চাইতে পারে, বা কোনো একটা পার্টিকুলার প্রসেস বা মোর দ্যান ওয়ান প্রসেসেস যেগুলো ডেডলক সিস্টেমের মধ্যে এন্ট্রি করবে বা ডেডলক এদের মধ্যে আসতে পারে, তো সেগুলোর কাছে আর কোন কোন রিসোর্স প্রয়োজন বা সে আর কোন কোন রিসোর্সে রিকোয়েস্ট করতে পারে। তো এরকম ডাইনামিক্যালি সিস্টেমটা নিজেকে চেঞ্জ করে ডেডলক অ্যাভয়েডেন্স দিকে যাবে, তো সেটা দেখা যাক কীভাবে। তো এখানে এই যে এই প্রায়োরি ইনফরমেশন বলে যে টার্মটা ইউজ করা হয়েছে, তো প্রায়োরি ইনফরমেশন মানে এখানে যে একটা অলরেডি একটা ইনফরমেশন থাকবে, সিস্টেমটা শুরু হওয়ার আগে অলরেডি কিছু ইনফরমেশন থাকবে। তো দেখা যাক এটা কীভাবে কাজ করে। তো সেফ স্টেট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেফ স্টেট মানে কি, সাপোজ প্রসেস কি করবে, যেগুলো রিসোর্স রয়েছে সেখান থেকে রিকোয়েস্ট করবে। আচ্ছা, সিস্টেম বা অপারেটিং সিস্টেমকে ডিসাইড করতে হবে যে সেই রিসোর্স যে চাইছে কোনো প্রসেস, সেই রিসোর্স যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে কি এই যে সিস্টেমটা রয়েছে এদের মধ্যে কোনো ডেডলক আসবে না আসবে না। তো সাপোজ এখানে এই P1 থেকে Pn এই সিকোয়েন্সটা মেনশন করা আছে, তো n নাম্বার অফ প্রসেসেস এখানে রান করছে। তো যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো যে অর্ডারে এদের দেওয়া হবে সেই অর্ডারে দিয়ে যদি একটা সেফ সিকোয়েন্স পাওয়া যায়, তো এইটাকে বলা হবে একটা সেফ সিকোয়েন্স। সেফ সিকোয়েন্স মানে কি, যে P1 P2 বা এইভাবে বা যে কোনো একটা অর্ডারে P1 P2 যে পরপর থাকতে হবে সেরকম কোনো মানে নেই। কোনো একটা পার্টিকুলার অর্ডারে তাদেরকে আমি যদি যে রিসোর্স রিকোয়েস্ট করছে সেগুলো গ্র্যান্ট করে দিই তাহলে সেই সিস্টেমটায় ডেডলক আসবে না। তখন সেই যে সিকোয়েন্সটা এখানে পাওয়া যাবে তাকে বলা হয় সেফ সিকোয়েন্স। তো একটা স্টেটের মধ্যে যদি বা একটা এরকম প্রসেস আর রিসোর্সের যে সেট আপ রয়েছে সেখানে যদি সেফ সিকোয়েন্স পাওয়া যায় তাকে বলা হবে সিস্টেম ইজ ইন সেফ স্টেট ইফ দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স অফ অল দ্য প্রসেসেস ইন দ্য সিস্টেম সাচ দ্যাট নো each PI, the resources that PIs can still request can be satisfied by the currently available resources plus the resources held by all the PJ. তার মানে সে নিজে যেটাকে রেখেছে আর প্লাস অন্য যে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে তার রিকোয়েস্টটাকে স্যাটিসফাই করা যাবে। তো তার মানে এমন নয় যে পরপর আমাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে প্রসেসকে দিতে হবে, এরকম কোনো অর্ডারিং নেই। অর্ডারিংটা কি, অর্ডারিংটা হচ্ছে যে অর্ডারে দিলে সেফ স্টেট থাকবে সেটাই অর্ডার, ঠিক আছে। তো এটাকে সেফ স্টেট বলে। তো এই যে সেফ স্টেটটা পরবর্তীকালে আমাদের ব্যাংকার্স অ্যালগরিদম বা এই ধরনের যে সমস্ত সেফ স্টেট প্রসিডিওর রয়েছে সেখানে কাজে লাগবে এই কনসেপ্টটা সেফ স্টেটের। তো যদি একটা সিস্টেম সেফ স্টেট এরকম পাওয়া যায়, সেফ স্টেট যদি পাওয়া যায় যে এরকম থাকবে তাহলে অবশ্যই তার মধ্যে কোনো ডেডলক নেই। আর সেফ স্টেট যদি না পাওয়া যায়, যদি আনসেফ স্টেট থাকে, তার মানে এর মধ্যে ডেডলকের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো সেইটা আনসেফ স্টেট যদি থাকে তো সেটাকে দেখতে হবে যে আনসেফ স্টেট যেন না আসে, তো আনসেফ স্টেটে যাতে না যায় সেই ব্যবস্থা করতে হবে। সেটাই এখানে ডেডলক অ্যাভয়েডেন্সের একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে এই ছবিটা দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করা যায় সেফ স্টেট আনসেফ স্টেট। তো আনসেফ স্টেট ক্যান লিড টু ডেডলক। তো ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য এখন যেটা দেখবো সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগরিদম। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আগে বলেছি অন্য ভিডিওতে। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইউজ করে কিভাবে ডেডলক অ্যাভয়েড করা যায়, ব্যাংকার্স অ্যালগরিদমটা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কি থাকে, প্রসেস থাকে আর রিসোর্স থাকে, আর রিসোর্সের কতগুলো ইনস্ট্যান্স সেগুলো ডিনোট করা থাকে। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে এখানে যে অ্যাসাইনমেন্টের যে রিকোয়েস্ট এসেছিল সেটা একটু নামগুলো পাল্টাতে হবে। তো এখানে ক্লেম এজ বলে একটা টার্ম ইউজ করা হয়েছে। ক্লেম এজ মানে কি, ক্লেম এজটা এই ড্যাশড লাইনে বোঝাচ্ছে। ক্লেম এজ মানে হচ্ছে প্রসেস P1 সে R2কে ক্লেম করবে আর প্রসেস P2 সেও R2কে ক্লেম করবে। এবার এইটা যে প্রথমে বলা হয়েছিল অ্যাট প্রায়োরি ইনফরমেশন থাকতে হবে, এটা সিস্টেমটা শুরুর আগেই কিন্তু এই ক্লেম এজগুলোকে মার্ক করতে হবে যে এই প্রসেসটা কাকে চাইবে। P1 অলরেডি R1 P1 এর কাছে চলে গেছে আর P2 R1 কে রিকোয়েস্ট করছে,
এরপরে যখন সিস্টেম চলবে তখন আবার P1 কিন্তু R2 কে রিকোয়েস্ট করবে, P2 R2 কে রিকোয়েস্ট করবে, তখন এই ড্যাশড লাইনগুলোকে ক্লেম এজ বলা হয়। ঠিক আছে, তো ক্লেম এজটা কি সিস্টেম শুরু হবে। এবার ক্লেম এজ কনভার্টস টু রিকোয়েস্ট এজ when the process request a resource। তো যখন রিকোয়েস্ট করে তখন কি ক্লেম এজটা একটা এখানে রিকোয়েস্ট এজে কনভার্ট হয়ে যায়, আর যখন এই যে রিকোয়েস্টটাকে স্যাটিসফাই করে তখন কিন্তু এটা আবার কি অ্যাসাইনমেন্ট এজে এটা কনভার্ট হয়ে যায়। তো এইরকম করতে করতে দেখা যাবে এই যে ক্লেম এজগুলো রয়েছে, আমি যদি সবকটা ক্লেম এজকে যদি স্যাটিসফাই করে দিই বা ক্লেম এজের সবকটা ক্লেম এখানে মেনে নিই, তাহলে হয়তো আনসেফ স্টেট চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে সেটাকে গ্র্যান্ট করা হবে না। তার মানে আমি এখানে ডেডলক অ্যাভয়েডেন্স বলছি। তো এখানে এই যে এজের যে সেট আপ রয়েছে, এজের সেট আপটা টেস্ট করে এখানে দেখতে হবে যে ইন ফিউচার এগুলোর মধ্যে কোনো ডেডলক সিস্টেম আসতে পারে কিনা। তো এইটাই এখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইউজ করে আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি। তো ডেডলক অ্যাভয়েডের আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম, সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম, সেটা এর পরের ভিডিওতে দেখব। আচ্ছা, এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো এটা ডেডলক অ্যাভয়েডেন্সের খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো ব্যাংকার্স অ্যালগরিদম কি, তো ব্যাংক কিভাবে কাজ করে সেইটার সাথে রিলেটেড। মানে ব্যাংকে অনেক কাস্টমার এলো, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকবে। এবার এক একজন কাস্টমার যদি টাকা উইথড্র করে ব্যাংক থেকে, তো সবাইকে একসাথে হয়তো সেই সব টাকা দিয়ে দেওয়া সম্ভব নয় যে যেমন ক্লেম করছে। মানে যারা টাকা তুলতে এসেছে তাদের সবাইকেই যদি অ্যাট এ টাইম যে রিকোয়েস্ট আসছে টাকা নেওয়ার সেই অ্যামাউন্টগুলো যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যাংকের যে স্টক রয়েছে বা ব্যাংকের কাছে যে ক্যাশ রয়েছে সেটা কিন্তু আর থাকবে না। তো কিভাবে করা হয়, কিছু মানুষ টাকা জমা দেয়, তারপরে ওয়েট করা হয়। তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি ব্যাংকের হাতে চলে আসে তখন যারা টাকা চায় তাদেরকে সার্ভিস দেওয়া হয়। তো খানিকটা সেই রকম স্ট্র্যাটেজি নিয়ে ব্যাংকার্স অ্যালগরিদম ডেভেলপ করা হয়েছে। তো ব্যাংকার্স অ্যালগরিদম কি বলা আছে, যেখানে মাল্টিপল ইনস্ট্যান্সেস থাকবে। মানে রিসোর্স টাইপ তো আছেই, যেমন R1 R2 করে বলছিলাম, তো এখানে মাল্টিপল ইনস্ট্যান্স থাকবে। আচ্ছা, তো প্রত্যেকটা প্রসেসের কতগুলো করে রিসোর্স লাগবে এক একটা টাইপের সেটা আগে থেকে বলা থাকবে। তো একটা যখন প্রসেস কোনো রিসোর্স চাইবে তখন তাকে ওয়েট করতে হতে পারে। তো এইগুলো হচ্ছে কন্ডিশন এখানে। আর যখন একটা প্রসেস তার যত রিসোর্স লাগবে সেগুলো নিয়ে কাজ করা কমপ্লিট হয়ে যাবে, তখন সেগুলোকে আবার সিস্টেমকে ফেরত দিয়ে দেবে। তো এইভাবে ব্যাংকার্স অ্যালগরিদম কাজ করে। তো এখানে অ্যালগরিদমের কিছু নোটেশন রয়েছে, কিছু ম্যাট্রিক্স রয়েছে। তো এখানে আমি আগে নোটেশনে না গিয়ে ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাচ্ছি যে ব্যাংকার্স অ্যালগরিদম কীভাবে কাজ করে দেখা যায়। তো এখানে যেমন বলা আছে 5টা প্রসেস রয়েছে, এখানে P0 থেকে P4 অবধি। ওকে, আচ্ছা, তো এখানে 3টে রিসোর্স টাইপ রয়েছে। এখানে আমি আবার এগুলো নোট করি। তো A টাইপের রিসোর্স রয়েছে, B টাইপের রিসোর্স রয়েছে, আর C টাইপের রিসোর্স রয়েছে। আচ্ছা, এখানে নিচে আমি লিখছি ম্যাক্সিমাম কটা করে আছে। A আছে 10টা, B আছে 5টা, আর C আছে 7টা। ঠিক আছে, তো এখানে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য বা একটা এমনি নোটেশনের সুবিধার জন্য আমি এইভাবে লিখছি 10 5 7। তো 10 5 7 এইটা হচ্ছে, এটাকে আমি এখন নাম দিলাম অ্যাভেলেবেল। মানে A B C এই 3টে রিসোর্স, 3টে টাইপের রিসোর্স, এক একটা 10টা। Aটা আছে 10টা, Bটা আছে 5টা, আর Cটা আছে 7টা। এই রিসোর্স মানে কি হতে পারে আগেই বলেছি যে রিসোর্স মানে সেটা কোনো টেবিল হতে পারে, কোনো হার্ডওয়্যার হতে পারে, ঠিক আছে, কোনো ডেটাবেস হতে পারে, কোনো সফটওয়্যারও হতে পারে। তো এটা আছে 10, বিটা আছে 5, সিটা আছে 7টা। আচ্ছা, এখানে যে এক্সাম্পল দেওয়া রয়েছে সেখানে এই যে অন্য যে প্যারামিটারগুলো সেগুলো এবার দেখি। অ্যালোকেশন, তো অ্যালোকেশন মানে কি বোঝাচ্ছে? অ্যালোকেশন মানে যে কটা অলরেডি দেওয়া হয়েছে, আর ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম কটা দেওয়া যেতে পারে, ম্যাক্সিমাম কটা লাগবে। তো ম্যাক্স P0 দেওয়া আছে 753, মানে P0 ক্ষেত্রে
পি জিরোর ক্ষেত্রে যে ম্যাক্স সেটা হচ্ছে 7, 5 আর 3, তার মানে পি জিরোর এ লাগবে ম্যাক্সিমাম 7টা, বি লাগবে ম্যাক্সিমাম 5টা, সি লাগবে ম্যাক্সিমাম 3টে। আচ্ছা, কিন্তু অ্যালোকেশন কটা দেওয়া আছে এটা নিচে লিখছি। ম্যাক্স লাগবে হচ্ছে এইটা, আর পি জিরোর অ্যালোকেশন, এই অ্যালোকেশন মানে হলো পি জিরোকে এখন কটা দেওয়া রয়েছে, তার মানে অ্যালোকেশন অফ পি জিরো সেটা হচ্ছে কত, এখানে দেওয়া হচ্ছে 0, 1, 0, তার মানে এ দেওয়া হয়েছে 0টা, আচ্ছা বি দেওয়া হয়েছে 1টা, সি দেওয়া হয়েছে 0টা। আচ্ছা এরকম পি ওয়ানের ম্যাক্সটা আরেকবার লিখি, ম্যাক্স আর অ্যাভেলেবেল। আচ্ছা পি ওয়ানের ক্ষেত্রে কত রয়েছে 3, এখানে রয়েছে 2, 2। আচ্ছা তো একে কটা দেওয়া হয়েছে, 2টো, 0টা আর 0টা। আচ্ছা তো এরকমভাবে অ্যালোকেশন আর ম্যাক্স এটা গিভেন, এটা দেওয়া রয়েছে। আচ্ছা এখানে অ্যালোকেশন তো দেখছি যে আমি এর অ্যালোকেশন যদি দেখি, এর অ্যালোকেশন কটা হয়েছে, টোটাল অ্যালোকেশন অফ এ, তো আমি এখানে ডট ডট দিয়ে যাচ্ছি, এরকমভাবে ক্যালকুলেশন হবে। তো এখানে টোটাল অ্যালোকেশন অফ এ, রিসোর্স টাইপ এ, সেটা কটা হচ্ছে এখানে, 2 + 3 + 2, তার মানে হচ্ছে 7টা। ঠিক আছে, তো অ্যাভেলেবেল ছিল কটা, 10টা, তার মধ্যে 7টা টোটাল দেওয়া হয়েছে। তো অ্যাভেলেবেলটা আপডেট হবে, অ্যাভেলেবেল আপডেট হয়ে কী হবে, এখন অ্যাভেলেবেল কটা, মানে সবাইকে অ্যালোকেশন করার পরে এখন যেটা অ্যাভেলেবেল ইকুয়াল টু, আমি এইভাবে লিখি, অ্যাভেলেবেল হচ্ছে 7টা, সরি 3টে, 7টা দেওয়া হয়েছে, তো এখানে হচ্ছে 3টা অ্যাভেলেবেল। সিমিলারলি বি আর সি এর ক্ষেত্রেও এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে। তো বি এর আর সি এর ক্ষেত্রেও ম্যাক্স রয়েছে, অ্যালোকেশন রয়েছে। তো অ্যালোকেশনগুলোকে দিয়ে দেওয়ার পরে বি কটা রয়েছে, 3টে, আর সি কটা রয়েছে, 2টো। তো এইগুলো হচ্ছে অ্যাভেলেবেল আফটার অ্যালোকেশন। ম্যাক্স এতগুলো, অ্যালোকেশন এতগুলো গিভেন, আর ম্যাক্সিমাম এতগুলো রয়েছে। তো অ্যাভেলেবেল কোনটা, আফটার অ্যালোকেশন অ্যাভেলেবেল এইটা। তো এবার নেক্সট কি আমার ক্যালকুলেশন করতে হবে, নেক্সট যেটা ক্যালকুলেশন করতে হবে সেটাকে বলা হচ্ছে নিড। আমি লিখছি নিড অফ পি জিরো। তো নিড মানে কি, নিড মানে ম্যাক্সিমাম কত লাগবে মাইনাস অ্যালোকেশন। তো ম্যাক্সিমাম কটা লাগবে, 7, 5, 3, এখান থেকে অলরেডি দেওয়া হয়েছে 0, 1, 0, তার মানে আরও কটা লাগবে, এ টাইপ লাগবে 7টা, যেটা বি টাইপ সেটা লাগবে 6টা। আচ্ছা সি টাইপ লাগবে এখনও 3টে। ঠিক আছে, আচ্ছা আমি এবার পি জিরোর নিডটা লিখলাম। আচ্ছা পি ওয়ানের নিডটাও লিখি এখানে, নিড অফ পি ওয়ান। তো নিড মানে কি, নিড মানে হচ্ছে যে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। আচ্ছা পি জিরোর ক্ষেত্রে কটা লাগবে, ম্যাক্স এ টাইপের 2টো দরকার, তার মধ্যে 3টে দরকার, তার মধ্যে অলরেডি 2টো পেয়ে গেছে। তো এখানে 1 আর লাগবে 2, কারণ এখানে বি 2টো আর সি 2টো দরকার, সেখানে একটাও পাইনি, তার মানে পি ওয়ানের নিড হচ্ছে 1, 2, 2। তো এরকমভাবে আমাদের পুরো প্রত্যেকটা প্রসেসের জন্য যে নিড, সরি ম্যাক্স না, এটা নিডটাকে ক্যালকুলেট করতে হবে। তো নিড যদি ক্যালকুলেট করি তো এইরকম একটা আসবে। তো আচ্ছা এখানে একটা 5 ছিল, তো এখানে 4 হবে। তো নিড যদি ক্যালকুলেট করি তাহলে পুরো যে প্রসেসের নিড রয়েছে সেটা এইভাবে বেরোবে যে 600, আর এখানে 011, আর এখানে 431। তো এইটা হচ্ছে নিড, মানে এখন আর কতগুলো প্রয়োজন। আচ্ছা নিড যখন এটা বেরিয়ে গেল, তাহলে আমার কাছে প্রেজেন্ট অ্যাভেলেবেল কটা সেটা দেখতে হবে। প্রেজেন্ট অ্যাভেলেবেল কটা, 332, এই যেটা অ্যাভেলেবেল হচ্ছে 332। আর প্রয়োজন কতগুলো, নিড যেটা সেইটা প্রয়োজন। তো আমি এখানে যদি নিডগুলোকে ফলো করি, দেখা যাচ্ছে পি ওয়ানের যে নিড, আচ্ছা প্রথম থেকে শুরু করি, পি জিরোর নিড কত, 743। তো আমার কাছে অ্যাভেলেবেল কত আছে, 332। এটা দিয়ে কি 743কে দেওয়া যাবে না। তো পি জিরোকে আমি যে অ্যাভেলেবেলগুলো আছে সেগুলো থেকে দিতে পারবো না। আচ্ছা পি ওয়ানকে কি দেওয়া যাবে, দেখা যাক, পি ওয়ানকে কিন্তু দেওয়া যাবে। তো কেন, পি ওয়ানের যে নিড রয়েছে, মানে এখানে আমাকে করতে হবে নিড
মাইনাস অ্যাভেলেবেল সব প্রসেসের ক্ষেত্রে। তো নিড মাইনাস অ্যাভেলেবেল করে সব প্রসেস থেকে আমাকে দেখতে হবে। তো এখানে অ্যাভেলেবেল কি আছে, 3 2 অ্যাভেলেবেল কত ছিল এখানে, 3 আর 2। আচ্ছা, এখান থেকে 3 3 2 যেটা রয়েছে সেখান থেকে আমি এখানে বাদ দিচ্ছি কোনটা, P1 এর। আচ্ছা, 743 P0 এর ক্ষেত্রে এইভাবে টেস্ট করতে হবে, এটা স্যাটিসফাই করবে না। তো এখানে যেটা বাদ দিতে হবে 1 2 2, সেটাকে বাদ দিলাম। তো 1 2 2 যদি বাদ দিই, তার মানে P1 এর কটা প্রয়োজন ছিল, যে 1 2 2, সেখান থেকে আমি 1 2 2 P1 কে ইজিলি দিয়ে দিতে পারবো। তো সেটা যদি এখানে দিয়ে দিই P1 কে, তখন আমার হাতে কটা থাকবে, 2 1 আর 0টা। তার মানে নতুন অ্যাভেলেবেল হয়ে যাবে, নতুন অ্যাভেলেবেল কোনটা হবে, নতুন অ্যাভেলেবেল হয়ে যাবে 2 1 0। আর P1 এটা করার পরে P1 এর নিড কত হবে, P1 এর নিড কিন্তু হয়ে যাবে 0 0 0, কারণ P1 এর যতগুলো দেওয়া ম্যাক্সিমাম দরকার ছিল সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তার মানে P1 এর নিড হয়ে গেছে 0 0 0। P1 এর ম্যাক্সিমাম কটা দরকার ছিল, P1 এর ম্যাক্সিমাম দরকার ছিল 3 2 2, সেটা P1 পেয়ে গেছে, আর সেই জন্য P1 এর নিড 0 হয়ে গেছে। তার মানে এখন অ্যাভেলেবেল আছে 210টা, 210, সরি 210 না, 210। তো P1 যখন ওর যে ম্যাক্সিমাম যে দরকার নিড সেটা যখন ও ফেরত দেবে, তখন অ্যাভেলেবেল কটা হবে, 2 1 0 অলরেডি রয়েছে। এবার তার সাথে অ্যাড হবে কি, P1 যেগুলো ফেরত দেবে, মানে P1 কি ফেরত দেবে, 2 3 3, ওর কাছে ম্যাক্স যেগুলো দরকার, সরি 3 2 2, ম্যাক্স যতগুলো রয়েছে সেগুলো ফেরত দেবে। তো এইটা P1 যদি কমপ্লিট করে ফেলে নিজের কাজ, তখন অ্যাভেলেবেল কত হবে, অ্যাভেলেবেল এটা কত হলো, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 2, 5 3 2। তো এইবারে যে 5 3 2 এসছে সেটা দিয়ে কাকে দেওয়া যাবে, আমি ম্যাক্স যেটা নিড সেটাকে আবার দেখব। এবার P2 কে কি দেওয়া যাবে, 5 3 2 দিয়ে দেওয়া যাবে না। তো কাকে দেওয়া যাবে, এখানে P3 কে দেওয়া যাবে। P3 কে কেন, 0 1 1 রিকোয়ারমেন্ট, তার মানে আমার হাতে আছে 5 3 2, তার মানে আমি যদি P3 কে দিয়ে দিই, P3 যে টোটাল যে রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাই হয়ে গেল। আচ্ছা, এখান থেকে 5 3 2 থেকে, মানে আমি যদি এখানে 5 3 আর 2, সেখান থেকে আমি এখানে P3 ছিল রিকোয়ারমেন্ট কত, 2 2 আর 2, সেটা আমি দিয়ে দিলাম। মানে এখানে আবার নতুন একটা অ্যাভেলেবেল পাওয়া গেল, সেটা হচ্ছে 3 1 আর 0। ঠিক আছে, এইভাবে। তো আবার যদি P3টা কাজ করা শেষ করে দেয়, তার মানে P3 এই যে 3 1 0, এটা হয়ে গেল নতুন অ্যাভেলেবেল। এবার 3 1 0 এর সাথে P3 যখন তার ম্যাক্সিমাম যে 2 2 2 রিকোয়ারমেন্ট সেটা দিয়ে দেবে, এরকম করে সব রিসোর্সগুলো পাওয়া যাবে। তো এরকম করে আমি দেখব যে পরেরটাকেও করা যাচ্ছে। তার মানে আমি যদি এইভাবে পার্টিকুলার অর্ডারে এগুলোকে শিডিউল করি প্রসেসগুলোকে, মানে প্রথমে কিন্তু P0 কে দেওয়া গেল না, প্রথম P1 কে দেওয়া হলো, তারপর P3 কে দেওয়া হয়েছে, তারপরে P4 কে দেওয়া যাবে, তারপর P2 আর P0 কে। তো পুরোটা ট্রেস করলে দেখা যাবে এই রকম অর্ডারে আমি যদি এটাকে দিই, তবে কিন্তু একটা সেফ স্টেট পাওয়া যাবে। তো এবার বলা যাবে যে সিস্টেমটা একটা সেফ স্টেটে রয়েছে যদি আমরা এরকম সেফ সিকোয়েন্স বের করতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো ব্যাংকার্স অ্যালগরিদমের শুরুতে এই যে প্যারামিটারগুলো বলা হয়েছে বা ভেরিয়েবলগুলো বলা হয়েছে সেইটাই ডিসকাস করা আছে। তো দেখতে হবে যেটা রিকোয়েস্ট করছে সেটা যদি লেসার ইকুয়াল টু নিড হয়, তো সেটা স্টেপ 2তে যাবে। আচ্ছা, রিকোয়েস্ট যদি অ্যাভেলেবেলের থেকে ছোট হয়, মানে রিকোয়েস্ট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আর কাজ করতে পারবে না। রিকোয়েস্ট অ্যাভেলেবেলের থেকে ছোট হলে আমরা এই যে ক্যালকুলেশনের অ্যাডজাস্টমেন্টগুলো করছিলাম সেইটা, মানে অ্যাভেলেবেলটা আপডেট হবে, অ্যালোকেশনটা আপডেট হবে, আর কি নিডটা আপডেট হবে। তো এরকমভাবে প্রত্যেকটা যে প্যারামিটার রয়েছে সেখানে আপডেট হতে হতে যাবে।
নিয়ে আমাদের টেস্ট করতে হবে যে কোন প্রসেসকে কোন অর্ডারে দিলে যে এখানে একটা সেফ সিকোয়েন্স পাওয়া যায়। তো সেফ সিকোয়েন্সটা খুঁজে বের করাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো আমাদের এরকম প্রবলেম দেওয়া থাকলে ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে সেফ সিকোয়েন্স বের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখতে হবে এখানে যদি আরবিটারিলি কোনো একটার নিড বা অ্যালোকেশন চেঞ্জ করে দেওয়া হয়, বা নিডটা হয়তো কোনো একটার বাড়িয়ে দেওয়া হলো, তখন আমাদের টেস্ট করতে হবে যে এরকম সেফ সিকোয়েন্স কি পাওয়া যাবে। মানে এখানে এটা বলা আছে ক্যান রিকোয়েস্ট ফর 330/P4 বি গ্র্যান্টেড, এটা কি দেওয়া যাবে। তো তারপরে সেটা কিভাবে দেখতে হবে, এটা দেখতে হবে যে আমার যে কারেন্ট সেট আপটা রয়েছে তার মধ্যে এই রিকোয়েস্টগুলোকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো নিড যেটা ইমিডিয়েট নিড সেখানে এটাকে আপডেট করতে হবে, তারপর দেখতে হবে অ্যাভেলেবেল কটা থাকছে, সে অ্যাভেলেবেলটাকেও আপডেট করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের আবার এটাকে সেফ সিকোয়েন্স বের করা যায় কিনা দেখতে হবে। তো এইভাবে দেখে তারপরেও যদি সেফ সিকোয়েন্স পাওয়া যায় তখন বলতে হবে যে এই P4 এর রিকোয়েস্টটাকে গ্র্যান্ট করা যাবে, বা অন্য একটা রিকোয়েস্ট হলে সেটাকে গ্র্যান্ট করা যাবে। সেফ সিকোয়েন্স না পেলে সেটাকে গ্র্যান্ট করা যাবে না। তো এইভাবেই ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করে আমরা ডেডলক অ্যাভয়েডেন্স করে থাকি।